Please put your hands together for a special guest, Zara Mahbub, Member of the Parliament from Chapai Nawabganj. আমরা জারা আপাকে ফুল দিয়ে এবং উত্তরে দিয়ে আগে স্বাগত জানাই। জারা আপা আমাদের অনেক পুরান অতিথি ফাউন্ডেশনের জন্য। দেখছেন আপনি আমাদের সাথে থাকতে থাকতে এমপি হয়ে গেছে। থ্যাংক ইউ, তালি দেন। এবং যারা অল দ্য কর্পোরেট লিডার্স আমাদের থাকলে আসলে মেম্বার অফ দ্য পার্লামেন্ট হওয়া যায় ইয়াসির ভাই, সামি ভাই, আপনার ডান পাশে একজন বসে আছে। থ্যাংক ইউ স্যার আপা। এবার উত্তরীয় Thank you. The floor is all yours. Thank you so much. Thank you, Jeffrey. Iqbal bhai, thank you so much. Assalamu alaikum. Bismillahir Rahmanir Rahim. সবার প্রথমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের 30 লাখ 30 লাখ শহীদ, 2 লাখ মা বোনেরা এবং 1952 সালের ভাষা শহীদদের কথা স্মরণ করছি। আরও স্মরণ করছি 15ই আগস্টের মর্মান্তিক রাতে বেগম ফাজিলাতুন্নেসা সহ বঙ্গবন্ধুর পরিবারের যারা নিহত হন এবং জাতীয় 4 নেতাদের। আমি ইনাদের নাম দিয়ে শুরু করছি কারণ ইনাদের জন্য আমরা একটা মানচিত্র পেয়েছি। আজকে আমরা বাংলাদেশি উদ্যোক্তা, তাই না? কোন দেশি? আমরা যদি আজকে অন্য কোনো দেশের হতাম আমরা এত দূর আসতে পারতাম না। সংরক্ষিত আসনে আমার বাংলাদেশি প্রধানমন্ত্রী আমাকে একটি সুযোগ করে দিয়েছেন, বঙ্গকন্যা শেখ হাসিনা। আজকে যদি আমরা পরাধীন থাকতাম, আজকে 1000 জন ভর্তি হল ভরে 1000 জন উদ্যোক্তার চেহারা দেখতে পারতাম না। আমরা থাকতাম পরাধীন, আমরা থাকতাম চাপের সম্মুখীন। এই জিনিসটা আমরা হয়তো বলে না, ইউ টেক ইট ফর গ্রান্টেড। When you have it for free and you don't have to fight for it, you take it for granted. এই জিনিসটা আমি যেমন সবসময় বলি, একটা অভাগা প্রজন্ম। আমরা 71 দেখিনি, আমরা ওই যুদ্ধটা দেখিনি, আমাদের বাবা মার যুদ্ধ। ওনাদের সাথে যখন কথা বলি, ওনাদের থেকে যখন গল্প শুনি, তখন বুঝি যে তারা কতটুকু ত্যাগ করে আমাদেরকে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছেন। ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা তালি হয়ে যাক। জাফরি বললেন আমি সবসময় নিজের বলার মতো গল্পর সাথে আছি। উদ্যোক্তা আমি নই, আমি চাকরিজীবী ছিলাম, কিন্তু আমি ছোটবেলা থেকে খুব ডানপিটে ছিলাম। আমার সামনে বসে আছে আমার 2 জন একান্ত বন্ধু, সামি এবং রকি। তারা জানে আমি ছোটবেলায় কত দুষ্টু ছিলাম। ছেলে মেয়ে বিভেদ কখনো করিনি। আমার যদি কিছু করতে ইচ্ছা করেছে আমি করেছি। মডেলিং 1991 সালে যখন করি, বাবা মার সাপোর্ট ছিল অফকোর্স, কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হয়। তখন অনেকে বলে যে মুসলমান ঘরের ভদ্র ঘরের মেয়ে টিভিতে মডেলিং করবে, অ্যাডভার্টাইজমেন্ট করবে, এটা কি হতে পারে? আমার বাবা মা বলেছেন ও করতে চাচ্ছে, ওকে করতে দেই, ও করে দেখুক কেমন লাগে। কারণ তার আগে আমি পাড়ার ফুটবল টিম আর ক্রিকেট টিমে খেলতাম, তখনও অনেক বকাবকি শুনেছি। কিন্তু আসলে আমার মনে যে জিনিসটা ছিল যে আমাকে স্থির হয়ে কয়েকটা জিনিসে ফোকাস করতে হবে। পড়ালেখা, নামাজ, রোজা, এগুলো যেমন কাভার্ড ছিল। সো পরিবারের সবাই কিন্তু বকতে গিয়েও বকতে পারতো না, কারণ আচ্ছা মেয়েটা তো পড়ালেখায় সব পাচ্ছে, ও তো 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওকে বকতে পারছি না। দুষ্টামি ঠিকই চালিয়ে যেতাম, দুষ্টামি ঠিকই করতাম, কিন্তু ওই যে রেজাল্ট দিয়ে কাভার হয়ে যেত। আমি আমার ছোটবেলার গল্প আপনাদেরকে কিছু বললাম, কারণ এখানে আমরা মহিলা আছি কতজন? প্রায় অর্ধেক। much better than our parliament. এখানে we have 50% representation. A clap for all the ladies.
আমাদের জন্য যুদ্ধটা ডাবল, তাই না? হ্যাঁ না না? কারণ আমাদেরকে আরো অনেক কিছু সামলাতে হয়। ওই দুর্গাকে 10টা হাত দিয়েছে বলে সবাই মনে করে আমাদেরকে ওই 10টা হাতে 10টা কাজ করতে হবে। আমার এখনো শুনতে হয়, মা তুমি কেন চাঁপাইনবাবগঞ্জ চলে যাচ্ছ? বলছে বাবা আমার তো কাজ করতে হবে। তুমি কি করো? তুমি তো সারাদিন ওখানে ঘুরো। বলছে জি বাবা। তো এখন ওদেরকে সাথে সাথে করে নিয়ে যাই যাতে দেখে সারাদিন ঘোরাঘুরিটা কাকে বলে, কি জিনিস। তো পড়ালেখার সাথে সাথে, গোয়িং ব্যাক টু মাই চাইল্ডহুড, পড়ালেখার সাথে সাথে ইউনিভার্সিটিতে ঢুকলাম। বেশি দূর যেতে দিবে না, থাইল্যান্ডে যেতে দিয়েছে। কিছু ব্যক্তিগত কারণ এবং আমার আব্বার অসুস্থ হয়ে যাওয়াতে আমাকে টেনে নর্থ সাউথে আবার নিয়ে আসা হলো। নর্থ সাউথে ভর্তি হলাম এবং পাশাপাশি আব্বার রেডিমেড গার্মেন্ট বিজনেসটাকে দেখা শুরু করলাম। আমি কিন্তু বুঝতাম না বিজনেসের আর রেডিমেড গার্মেন্টেরও বুঝতাম না। সো 1997 সাল থেকে 1998 সাল পর্যন্ত, না 96, 97, 98 আমি রেডিমেড গার্মেন্ট বাইং হাউস ফুল টাইম চালাই আর পড়ালেখা পাশাপাশি করি। সেটা করতে করতে হঠাৎ করে দেখা হয়ে গেল নাভিদ মাহবুবের সাথে। তিনি ঢাকায় এসেছিলেন শীতের পাখি। তাকে গিয়ে আমি বললাম যে আপনি এত বছর হয়ে গেছে, আপনি কি কেউ বিয়ে করেনি এখনও? তো উনি বললেন না আমাকে এখনও কেউ বিয়ে করেনি, সেটা কথা ঠিক না, আমি বিয়ে করিনি। আমি বলছি থাক বাদ দেন, আপনার আমার সাথেই বিয়ে হবে, আপনার আসলে আর কোনো উপায় নাই। তো বেচারা খুব নার্ভাস হয়ে গিয়েছিল, কিন্তু কোনো মতে এই গল্পটা ওনার ফ্যামিলির কাছে পৌঁছে যাওয়াতে সঙ্গে সঙ্গে প্রপোজাল চলে আসলো, জাস্ট টু প্রুভ যে আমি যেটা বলেছিলাম সত্যি। তো ওনার সাথে আমার বিয়ে হয়ে যায়। জুলাই মাসে আমি চলে যাই আমেরিকায়। আমেরিকায় গিয়ে দেখি রেডিমেড গার্মেন্ট ফ্যাক্টরি, গার্মেন্টসের কোনো চাকরির কোনো উপায়ই নাই মিশিগানে। তখন তিনি মিশিগানে ফোর্ড মোটর কোম্পানির ইঞ্জিনিয়ার। আমাকে বলছেন যে যারা তাহলে তুমি এখন আইটিতে সুইচ করো। আমি বললাম আমি বিবিএর স্টুডেন্ট, আমি এখন আইটিতে সুইচ করব? হ্যাঁ হ্যাঁ তুমি পারবা, এটা খুব ইজি। আমি ওয়েব ডিজাইনিং শুরু করলাম। আমি ভাল লাগলো, আগে ইউনিক্স প্রোগ্রামিং করলাম কিন্তু ভাল লাগে নাই, খুব কঠিন মনে হয়েছে। তারপর আমি ওয়েব ডিজাইনিংয়ে চলে গেলাম। ওয়েব ডিজাইন করতে করতে আমার ইন্টারেস্টিং লাগলো, তো আমি ইন্ট্রানেট ডেভেলপ করলাম। তখন হঠাৎ করে একদিন এসে আমাকে বললেন যে যারা একটা কাজ করি, আমরা স্যান ডিয়েগো মুভ করি। আমি বললাম মুভ টু স্যান ডিয়েগো সাডেনলি ফ্রম দিস কোল্ড? হি সেড ইয়েস, ফোর্ড হ্যাজ আ কোম্পানি, চলো আমরা স্যান ডিয়েগো চলে যাই। ওই যে উদ্যোক্তার রক্ত। আমি ভেবেছিলাম কই যে একটা স্টেবল ম্যারেজে ঢুকছি, চাকরিজীবী হাজব্যান্ড, আমিও চাকরিজীবী, আরামসে চলতে পারবো না। রক্তের স্বাদ বাঙালি পেয়েছে, বুঝছেন না? আমরা চলে গেলাম ক্যালিফোর্নিয়ায়। 2 মাস যেতে না যেতে নাভিদ একদিন আমাকে, আমিও চাকরি পেয়ে গেছি ক্যালিফোর্নিয়া গিয়ে, আমাকে নাভিদ ফোন করে বললেন যে যারা আমার কোম্পানি শাটডাউন করে গেছে। 220 জনের কোম্পানি ওভার লাঞ্চ শাটডাউন করে গেছে। এই আজমান ভাই চলে গেলেন, ওনাদের 17 জনকে লে অফ করলে মিটিং মিছিল হয়, আর ওইখানে 220 জনের কোম্পানি আধা ঘন্টায় বন্ধ হয়ে গেছে। ফোর্ড পুল দ্য প্লাগ, সো দ্য কোম্পানি শাট ডাউন। তো আমি কি করব? আমি আল্লাহ মালিক, আমরা কি করব দেখা যাবে। আমি গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে যেতে যেতে, এই গল্পটা আমি অনেক সময় বলে থাকি, গাড়িতে যেতে যেতে হঠাৎ করে দেখছি একটা রয়্যাল ডোলটন ডিনার সেট 90% অফ সেল দিয়েছে। তা আমি বাসায় যাচ্ছি নাভিদের কাছে, নাভিদকে সান্ত্বনা দিতে, কিন্তু যেতে যেতে আমি দেখছি সেল। সো গাড়ি থামায় আমি গিয়ে $2000 ডিনার সেটটা $200 কিনে ফেললাম। কিনে বাসায় যাচ্ছি, বাসায় ঢুকাচ্ছি যখন নাভিদ আমার দিকে তাকিয়ে আছে, তুমি কি করছো? জি আমি ডিনার সেট কিনেছি। আমার চাকরি চলে গেছে, তুমি ডিনার সেট কেন কিনেছো? আমি জি আপনার একটা চাকরি গেছে, 10টা চাকরি আসবে, এই সেল তো জীবনে ফেরত আসবে না। সত্যি কথা, নাভিদের আরও 5টা চাকরি হয়েছে তারপর 2011-তে উনি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম কৌতুক অভিনেতা হয়ে গিয়েছেন। আপনারা নাভিদ মাহবুবকে চেনেন? নাভিদস কমেডি ক্লাবের নাভিদ মাহবুব, উনি হচ্ছেন হাস্যকর উদ্যোক্তা। কৌতুক অভিনেতায় যে উদ্যোক্তা হয় আমরা এই প্রথম দেখলাম। সব কিছু ফেলে দিয়ে উনি মানুষকে হাসাচ্ছেন, আর বাঙালি হাসানো কিন্তু অনেক কঠিন, আর ব্যারিস্টার সুমন থাকলে তো আরও বেশি কঠিন। আর চিন্তা করেন, এইটা করে আমরা আমাদের জীবনযাপন করছি। তো ইন দ্য মিন টাইম উনি হাজে গেলেন,
হজ থেকে ফেরার পথে আমি ঢাকায় আসলাম, তখন নাবিদ বললেন যে যারা কি করব। আমি বলছি চলেন আমরা বাংলাদেশে একটা কমেডি ক্লাব খুলি। তখন যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, বাংলাদেশে কমেডি ক্লাব খুলবো? আমি বলছি শুনেন না, আমেরিকাতে অনেক কমেডি ক্লাব আছে, বাংলাদেশে চলেন আমরা এই যান্ত্রিক জীবনে মানুষকে হাসাতে চেষ্টা করি। তখন উনি বললেন তুমিও পাগল আমিও পাগল, চলো এটা করি। একটু পাগলামি না থাকলে আসলে হয় না। আমি তারপর ব্র্যাক ব্যাংকে চাকরি পেয়ে যাই, আর নাভিদ শুরু করেন ওনার কৌতুক অভিনয়ের জীবনযাত্রা। এই করতে করতে আমরা এত দূর এসেছি। কিছুদিন আগে পর্যন্ত আমি ফুল টাইম চাকরি করতাম, কিন্তু চাকরি করার পাশাপাশি আমি হেল্প চাপাই বলে একটা ইনিশিয়েটিভ শুরু করেছিলাম। এই হেল্প চাপাইটা ছিল আমি চাঁপাইনবাবগঞ্জে গিয়ে ঢাকার থেকে রবিনহুডের মতো ফান্ডস কালেক্ট করে আমি চাঁপাইনবাবগঞ্জে গিয়ে গত কোভিডের সময় থেকে শুরু করেছি আসলে। চাঁপাইনবাবগঞ্জে গিয়ে টিউবওয়েল, তারপরে ধরেন আপনার সদর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার, বিভিন্ন আমরা প্রায় 1.5 কোটি টাকার মতো কাজ করেছি 2.5 বছরে। এই করতে করতে আমি দেখলাম আমার আসলে দেশের মাটির গন্ধ পেয়ে গিয়েছি। ওই গন্ধ কিন্তু আর কোথাও দুনিয়ার পাওয়া যায় না। ওই খুশবু পেয়েছি যখন, আর ওই ল্যাংরামের খুশবু মাথা ঘুরিয়ে যায় আসলে। তো ফেরত এসে বাই দ্যাট টাইম আমি মানে আমার চাচারা আছেন প্রেসিডিয়াম কমিটিতে আওয়ামী লীগের, আমার আব্বা অনেক প্রবীণ আওয়ামী লীগ নেতা, তো আমাকে ওনারা জেলা আওয়ামী লীগে ভরেন চাঁপাইনবাবগঞ্জে। সো রুট লেভেলে কাজ করছি, ভালো লাগছে খুবই। কিন্তু এই গত ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে 22শে ফেব্রুয়ারি আমি অ্যাকচুয়ালি 22শে ফেব্রুয়ারি না, প্রথম পয়লা বসন্ত 14ই ফেব্রুয়ারি আমি সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনীত হই। এটার জন্য আমার প্রধানমন্ত্রীর প্রতি অবিরাম কৃতজ্ঞতা। উনি ভেবেছেন যে আমি চাঁপাইনবাবগঞ্জ এবং দেশের জন্য কিছু করতে পারবো। 27 বছরের চাকরি জীবন থেকে হুট করে এখন আমি জনপ্রতিনিধি, এই জিনিসটা খুব আশ্চর্যকর। এখনও মনে হয়, কালকে যখন পরশুদিন যখন বসেছিলাম সংসদে, মনে হচ্ছিল আল্লাহ আমি কি ইউনিভার্সিটিতে বসে আছি, সামনে হেডমিস্ট্রেস, সিনিয়র টিচার্স, অ্যান্ড অফকোর্স আমার সামনে এখন আমি দেখছি আমার সামনে আমার সিনিয়র নেতারা আছেন। ইট ইজ আ ভেরি ভেরি ইউনিক অ্যান্ড নিউ এক্সপিরিয়েন্স। একটা সুযোগ এসেছে, কিছু করতে পারবো। আশা করি সামনের বারও ইকবাল ভাই ডাকবেন নিজের বলার মতো গল্পে, আমি আশা করি নতুন কিছু বলতে পারবো। কিন্তু একটা জিনিস আপনাদেরকে আমি আজকে প্রতিজ্ঞা করতে চাই যে ইনশাল্লাহ ঠিক কাজটাই করব। সারা জীবন খুব কষ্ট করেছি, মানে কি আমি আমার জায়গা থেকে কষ্ট করেছি, সারা জীবন যুদ্ধ করেছি, মেয়েদের এবং মহিলাদের অধিকারের জন্য যুদ্ধ করেছি, ফ্যামিলিতে করেছি, চাকরিতে করেছি, ইউনিভার্সিটিতে করেছি, এখনও করব। অনেকে হয়তো বলেন, চিন্তা করেন যে আচ্ছা সংরক্ষিত আসন খুব আরামের একটা কাজ, আসলে না। যদি কিছু করে দেখাতে হয় যে কোনো জায়গার থেকে যে কেউ করে দেখাতে পারবে। আমার সামনে 1000 জন আছেন এর উদাহরণ। আপনারাই কিন্তু করে দেখাচ্ছেন, আমাদের জন্য পথ দেখিয়ে দিচ্ছেন, আমরা আপনাদের পথ অনুসরণ করছি। আর আপনারাই বিভিন্ন জেলায়, উপজেলায়, বিভিন্ন ইউনিয়ন লেভেলে আপনারাই যদি ওই একটুখানি ডিফারেন্স আর ইম্প্যাক্টটা ক্রিয়েট করেন, তাহলে এটা কিন্তু অনেক দূর যাবে। আপনাদের গল্পের সাথে আমিও একটু যোগ দেই, আমার গল্প থাকবে। আশা করি আমরা সামনে এগিয়ে যেতে পারবো শক্তিশালীভাবে, সম্মিলিতভাবে, সুন্দরভাবে। ভালো থাকবেন। ধন্যবাদ জারাপ্পা। একটু আমরা একটা ক্রেজ দিয়ে আপনাকে সম্মান জানাবো। ইকবাল ভাই দ্রুত। তালি দেন চাপাইয়ের মেয়ে। হ্যাঁ অবশ্যই, আপনি ফাউন্ডেশনে এসে শুধু জেলা বলবেন না, বিদেশে না বলবেন, দেখবেন যে আপনি ডাক দিচ্ছেন নোয়াখালী, কইছে দুবাই থেকে হাত তুলছি। এই হচ্ছে ফাউন্ডেশন। থ্যাংক ইউ জারাপ্পা।